এই এক বিশ্ব নাট্যমঞ্চ, যেখানে ব্যালট নয়, বাজছে বারুদের বাদ্য, খেলছে ক্ষেপণাস্ত্রের কাব্য। এখানে ইরান যেন এক রহস্যময় খেলোয়াড়, ধোঁয়ার আড়ালে প্রস্তুত, আগ্নেয়গিরির মতো নীরব, অথচ উৎকণ্ঠিত বিশ্ব জানে যখন সে জেগে ওঠে প্রতিধ্বনি শোনা যায় 7 সাগর পেরিয়ে। আজ প্রশ্ন ওঠে, চাইলেই কি মার্কিন সব ঘাঁটি জ্বালিয়ে দিতে পারে ইরান? একসময় যে দেশ শুধু এক ভৌগোলিক সীমানা ছিল, আজ তা পরিণত হয়েছে এক বৈশ্বিক স্নায়ুযুদ্ধের মঞ্চনায়ক। আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত বর্ণিল পরমাণু কৌশলের অন্তরালে ইরান আজ সামরিক অভিধানে এক প্রভাবশালী নাম। ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান, এসবই যেন তার যুদ্ধবাজ শিল্পের তুলিতে আঁকা শক্তির প্রতীক। ইরানের শাহেদ কামিকাজে ড্রোন ও খোররাম ক্ষেপণাস্ত্র এক অদ্ভুত শক্তি নিয়ে যুদ্ধের অঙ্ক কষছে। প্রায় 4000 কিলোমিটার পাল্লার মিসাইল আজ ডিয়েগো গার্সিয়ার মতো দূরবর্তী মার্কিন ঘাঁটিরও দরজায় কড়া নাড়ছে। এমনকি ভারত মহাসাগরের মাঝে ঘুমিয়ে থাকা B-2 বোমারু বিমান এখন যেন শীতল আতঙ্কে স্তব্ধ। বিশ্লেষকরা বলেন, এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উপস্থিতি বদলে দিতে পারে আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ। যেন এক অচেনা সঙ্গীত বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। সুরটিতে লুকিয়ে আছে শক্তির অহংকার। এখন যেখানে কূটনীতি, সেখানে সংঘাতের পদচিহ্ন। পরমাণু কর্মসূচি নিয়ে 2015 সালে সই হওয়া ঐতিহাসিক চুক্তি JCPOA ট্রাম্পের কলমের এক আঁচড়ে ছিন্ন ভিন্ন। তৎপরতার নতুন মাত্রা পেল ইরানের পরমাণু গবেষণা। আজ ইরান বার্তা দেয়, যদি সংঘাত আসে, যদি আক্রমণ নামে, পারমাণবিক শক্তিও হবে উত্তর। আর তখন মহাশক্তির সিংহাসনে বসে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে মুখে ছায়া। ট্রাম্প এবং পিট হেগসেথের কণ্ঠে কঠোরতা, আর বিমান বাহিনীর মহড়ায় B-2 এর গর্জন। তারা জানিয়ে দিচ্ছে, আমরাও প্রস্তুত। তবে ইরান পিছিয়ে নেই। যুদ্ধ জাহাজে, ড্রোনের ডানায়, ক্ষেপণাস্ত্রের ধাতব দেহে সে প্রতিশোধের চিত্র আঁকছে। আল উদেইদ, আল দাফরা, বাহরাইনের ঘাঁটি সবই ইরানের রাডারে। আজ তার সামরিক কৌশল কেবল প্রযুক্তি নির্ভর নয়, বরং আদর্শ এবং একতার মেলবন্ধনে গাঁথা। মুসলিম জোট গঠনের পথে ইরান আজ পথিকৃৎ। প্রেসিডেন্ট পেজেশকিয়ান উচ্চারণ করেন এক স্বপ্ন। মুসলিম বিশ্ব যদি এক হয়, তবে তাদের উপর কেউ আঘাত হানতে পারবে না। এই উচ্চারণ শুধু এক রাষ্ট্রের কণ্ঠ নয়, বরং এক বিস্তীর্ণ বিশ্বাসের প্রতিধ্বনি। ইয়েমেনের বিদ্রোহীরা, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইরাকের শিয়া মিলিশিয়া, ইরানের এই সমর্থন কেবল রাজনৈতিক নয়, এটি এক সামরিক সিম্ফনি। এখন প্রশ্ন, চাইলেই কি মার্কিন ঘাঁটিগুলো জ্বালিয়ে দিতে পারে ইরান? তথ্য বলছে, প্রযুক্তি আছে, কৌশল আছে, ইচ্ছা শক্তি আছে। তবে প্রশ্নের গভীরে লুকিয়ে থাকা উত্তরটি কূটনৈতিক, কৌশলগত এবং মানসিক। ইরান কি চায় সেই দুনিয়াব্যাপী অগ্নিকাণ্ড? যুদ্ধের মঞ্চ প্রস্তুত, পক্ষ বিপক্ষ, দর্শক ও সমর্থক সবাই জানে, এই খেলা আর কেবল মাঠে নয়, এটি মহাশক্তির কাব্য, আর এক চুপচাপ সিংহের নাম ইরান। এই মুহূর্তে ইতিহাসের মঞ্চে আরেকবার ইরান উঠে দাঁড়ায়, এক অদম্য দেশ যাকে বারবার থামানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সে থামে না, সে মাথা নোয় না। শুধুই প্রতিজ্ঞা, প্রতিপক্ষ যতই আক্রমণ করুক, প্রতিরোধী তার জবাব। যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের ইঙ্গিত, আমরা সংলাপে যাব, কিন্তু নিজেদের মাথা নত করে নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান তার পারমাণবিক অর্জন থেকে কখনোই পিছু হটবে না বা আপোস করবে না। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক হুমকিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। ইরানের জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এবং এই প্রযুক্তি খাতে ইরানের নতুন অর্জনগুলো প্রকাশের সময় তিনি এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যত বেশি আমাদের হুমকি দেবে, আমরা তত বেশি শক্তিশালী হব। তিনি আরো বলেন, আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই, আমরা সংলাপের জন্যও প্রস্তুত, তবে সেটি হবে আমাদের সম্মান ও গর্বকে ভিত্তি করে। আমরা আমাদের অর্জন থেকে এক চুলও পিছাবো না, আমরা কারোর সাথে আপোস করব না। কেউ যেন আমাদের চিন্তা করতে, নতুন কিছু আবিষ্কার করতে বা সৃজনশীল হতে বাধা না দেয়, এটা আমরা হতে দেব না। পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান পারমাণবিক বোমা বানাতে চায় না। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো বলে ইরান পারমাণবিক বোমা বানাতে চায়, কিন্তু ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি স্পষ্টভাবে প্রকাশ্যে বলেছেন, আমরা পারমাণবিক বোমা বানাবো না। তার চেয়ে বেশি ক্ষমতাবান আর কে আছে? আপনারা এই কথাটা 100 বার যাচাই করেছেন, চাইলে আরো 1000 বার যাচাই করতে পারেন। তবে এটা পরিষ্কার জেনে রাখুন, আমাদের বিজ্ঞান ও শক্তির জন্য পারমাণবিক জ্ঞান দরকার, সব ক্ষেত্রে দরকার। পেজেশকিয়ান সাফ জানিয়ে দিলেন, ইরান যুদ্ধ চায় না, তবে কেউ আগ্রাসন করলে তার শত জবাব দেয়া হবে। আমরা যুদ্ধ চাই না, তবে আমাদের প্রিয় মানুষদের তৈরি করা জ্ঞান ও শক্তির মাধ্যমে আমরা যে কোনো আক্রমণের সামনে দৃঢ়ভাবে দাঁড়াবো।
যত বেশি তারা আমাদের আক্রমণ করবে আমরা তত বেশি শক্তিশালী হব, যত বেশি তারা আমাদের ভয় দেখাবে আমরা তত বেশি প্রতিরোধ করব। আমরা কারো ওপর আক্রমণ করব না, কিন্তু নিজেদের রক্ষা করব। ইরানের প্রেসিডেন্টের ঘোষণা, ইরান আলোচনায় প্রস্তুত, তবে সরাসরি নয়, কারণ তারা পশ্চিমাদের বিশ্বাস করে না। তিনি বলেন তারা একদিকে আমাদের সব সম্পদ ও যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা দেয়, আবার অন্যদিকে আমাদের বলে সংলাপে যোগ দিতে। এটা কেমন দ্বিচারিতা? পেজেশকিয়ান স্মরণ করিয়ে দেন 2015 সালে JCPOA চুক্তির কথা, যেটা ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সেই চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা আরোপ করে। তখনও ইরান সব শর্ত মেনেছিল। আমরা JCPOA অনুযায়ী সব প্রতিশ্রুতি পালন করেছি, কিন্তু তারা নিজেরাই সরে গিয়েছিল। আমরা সরে যেতে চাইনি। প্রতিদিন তারা আমাদের হুমকি দিয়েছে, আর যখন কেউ আমাদের হুমকি দেয় তখন আমরা স্বাভাবিকভাবেই জবাব দেব, বলেন ইরানের প্রেসিডেন্ট। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, আমি বিশ্বাস করি আমরা শক্তি নিয়ে আমাদের পথ চলতে পারব। সংলাপের মাধ্যমেও এই সমস্যাগুলোর সমাধান হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি ও ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে পরোক্ষ আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা শনিবার ওমানের রাজধানী মাস্কাটে বৈঠকে বসার কথাও রয়েছে। ইরান তাদের সামরিক ক্ষমতা আরও বাড়াতে দেশের বিভিন্ন এলাকায় নতুন ড্রোন ঘাঁটি তৈরি করার পরিকল্পনা করছে। এই তথ্য জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানায়, রাজধানী তেহরানে এক উচ্চ পর্যায়ের সামরিক বৈঠকে এই ঘোষণা দেন জেনারেল হেইদারি। তিনি বলেন, সীমান্ত এলাকাগুলো সহ ইরানের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে বেশ কিছু ড্রোন ঘাঁটি স্থাপন করা হয়েছে। ভবিষ্যতের যুদ্ধে ড্রোন ও মাইক্রো ইয়ার ভেহিকল বা ছোট আকারে উড়ন্ত জাল সবচেয়ে কার্যকর ও শক্তিশালী অস্ত্র হতে পারে বলে মনে করেন তিনি। হেইদারি আরও বলেন, ইরানি সেনাবাহিনী নিজেদের তৈরি নানা ধরনের আধুনিক ড্রোন ইতিমধ্যেই তৈরি করেছে। এখন তারা আরও উন্নত ড্রোন তৈরির কাজ করছে, যা সেনাবাহিনীর নানা ধরনের অভিযানের জন্য কাজে আসবে। এর আগে 2022 সালের জুলাই মাসে হেইদারি বলেছিলেন, ইরান একটি নতুন ড্রোন চালিত সামরিক ইউনিট গঠনের পরিকল্পনা করছে। তিনি জানান, সেনাবাহিনীর ড্রোন বেস 3-1-3-এ এখন ক্রুজ ড্রোন এবং হেইদার ড্রোন সহ উন্নত UAV রয়েছে। তিনি বলেন, এরই মধ্যে 5টি ড্রোন ইউনিট গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। ইসলামিক বিপ্লবের পর 1979 সাল থেকে ইরান পশ্চিমা দেশগুলোর শত্রুতা ও অবরোধের শিকার হচ্ছে। তবে এতে দমে না গিয়ে ইরান তাদের অস্ত্র শিল্পে বড় ধরনের অগ্রগতি করেছে। বিশেষ করে ড্রোন তৈরিতে তারা অনেক এগিয়ে গেছে। এখন বলা যায়, ইরান যে কোনো দেশের সঙ্গে ড্রোন প্রযুক্তিতে প্রতিযোগিতা করতে পারে। ইসরায়েলি সাংবাদিক সেথ জে ফাটসম্যান তার ড্রোন ওয়ার্স বইয়ে ইরানের এই অগ্রগতির কথা স্বীকার করেছেন। জেরুজালেমের আল-কুদস ইউনিভার্সিটির সাবেক এই শিক্ষক তার বইয়ে ইরানের ড্রোন প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। ইরানের শুরু থেকেই লক্ষ্য ছিল শক্তিশালী একটি ড্রোন বাহিনী গড়ে তোলা। 1980-এর দশকে ইসরায়েল যেভাবে ড্রোন প্রযুক্তিতে এগিয়ে যায়, কিংবা তারও আগে যুক্তরাষ্ট্র যেভাবে আধিপত্য স্থাপন করে, ঠিক সেই পর্যায়ে পৌঁছাতে চেয়েছিল তেহরান। 2019 সালে ইরান দাবি করে তারা একটি মার্কিন গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করেছে। এছাড়াও তারা কয়েকটি ইসরায়েলি ড্রোন নামিয়েছে বলেও দাবি করেছে, যদিও ইসরায়েল তা স্বীকার করেনি। অনেক বিশ্লেষক মনে করেন, ইরানের ড্রোন, রকেট এবং স্বল্প পাল্লার মিসাইলের কারণে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি চাপের মুখে রয়েছে। বিশ্বের সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিকভাবে এই ড্রোনগুলোর কার্যকারিতা স্বীকৃতি পেয়েছে, কারণ শক্তিশালী রাশিয়া এই ড্রোন ব্যবহার করছে, যা ইরানের প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছে বলেই প্রমাণ হয়। একটি প্রতিবেদনে এশিয়া টাইমস জানায়, ইরানের ড্রোন তৈরি শুরু হয় 1980 সালের দশকে, তবে মূল পরিবর্তন আসে 2011 সালে, যখন তারা মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের তৈরি একটি গুপ্তচর ড্রোন ভূপাতিত করে। ইরানি প্রকৌশলীরা সেই ড্রোন বিশ্লেষণ করে নিজেরা সিমর্গ নামে ড্রোন তৈরি করেন। এরপর আসে শাহেদ 129 এবং পরে আরও উন্নত শাহেদ 136 ড্রোন। এই শাহেদ 136 ড্রোন এখন ব্যাপক আলোচিত, কারণ এটি কামিকাজে ড্রোন, যা নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিয়ে শত্রু ঘাঁটি ধ্বংস করতে পারে। এরও আগে 1985 সালে ইরান কুদস এভিয়েশন ইন্ডাস্ট্রি তৈরি মোহাজের ড্রোন উড়াতে সক্ষম হয়। এরপর 1986 সালে আসে আবাবিল ড্রোন। ধীরে ধীরে শত শত ছোট ও বড় ড্রোন তৈরি করে দেশটি। শাহেদ 136 ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি টার্গেটে গিয়ে নিজেই বিস্ফোরিত হয়।
যার ফলে নির্দিষ্ট স্থানে মারাত্মক আঘাত হানে, কিন্তু আশেপাশে তেমন ক্ষতি হয় না। যুদ্ধক্ষেত্রে এটি প্রতিপক্ষকে চাপে ফেলতে খুবই কার্যকর, যেমনটা রাশিয়া ইউক্রেনে করছে। আরেকটা দিক হলো ইরানের ড্রোনের দাম তুলনামূলকভাবে অনেক কম, ফলে যুদ্ধ খরচও কমে যায়। মার্কিন ড্রোন বা অন্যান্য দেশের উন্নত ড্রোন দিয়ে একই কাজ করলে খরচ অনেক বেশি। এজন্যই বিদ্রোহী হিজবুল্লাহ, হামাস, ইসলামিক জিহাদ ও ইরান ঘনিষ্ঠ যোদ্ধারা এসব ড্রোন ব্যবহার করছে। শুধু এসব গোষ্ঠী নয়, আফগানিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, কাজাকস্তান এই দেশগুলো ইরানি ড্রোন কিনছে, যদিও তারা তুরস্ক সহ অন্যান্য দেশের ড্রোনও ব্যবহার করছে। ইরানের এই ড্রোন সফলতা নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তারা বারবার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে এই উন্নতি থামাতে চাইছে, কিন্তু বাস্তবে ইরান থেমে নেই। আকাশ আবারও সাক্ষী এক প্রতিরোধের। আল জাউফের বাতাসে ধ্বনিত হলো প্রতিশোধের প্রতিজ্ঞা। মার্কিন প্রযুক্তির অহংকার MQ-9 ড্রোন মাটিতে মুখ থুবড়ে পড়েছে। হুথিরা জানিয়ে দিয়েছে তারা কেবল শব্দে নয়, কাজেও প্রতিরোধ গড়ে তুলতে জানে। এ লড়াই শুধু ইয়েমেনের নয়, এটি গাজার আত্মনাতের প্রতি এক প্রতিধ্বনি। একের পর এক হামলার জবাবে স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনে চলেছে হুথিরা, যেন জানিয়ে দেয় নিপীড়নের মুখেও তারা নত হবে না। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে তারা আল জাউফ গভর্নরেটের আকাশে আরও একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। তারা বলছে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে যুক্তরাষ্ট্র যেভাবে একের পর এক আগ্রাসন চালাচ্ছে এবং বিমান হামলা করছে, তার প্রতিশোধ হিসেবেই তারা এই ড্রোনটি ভূপাতিত করেছে। এটি স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে হুথি। বুধবার এক বিবৃতিতে হুথি জানায়, ইয়েমেনের ওপর আমেরিকান আগ্রাসন এবং বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের নতুন করে চালানো মারাত্মক বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যেই তারা এই প্রতিক্রিয়ামূলক অভিযান চালিয়েছে। তারা আরও বলছে 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনিদের সমর্থনে তারা এখন পর্যন্ত মোট 18টি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। হুথি তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল জাউফের আকাশে শত্রু ড্রোনকে গুলি করে নামাতে সক্ষম হয়েছে, যখন সেটি একটি মিশনে অংশ নিচ্ছিল। ইয়েমেনি সশস্ত্র বাহিনী বলছে গত 10 দিনের মধ্যে 3টি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে তারা। ইয়েমেনি বিদ্রোহীরা ঘোষণা করেছে গাজার প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে এবং ইয়েমেনের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাবে তারা প্রতিরক্ষামূলক অভিযান চালাতে থাকবে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত যে গণহত্যা চলছে তার প্রতিশোধ হিসেবে ইয়েমেনের সেনাবাহিনী মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়েছে। বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানায় তারা অধিকৃত ইয়াফা এর একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর উপর ইয়াফা নামক একটি ড্রোন দিয়ে সামরিক অভিযান চালিয়েছে। এই বিবৃতিতে আরও জানানো হয় তারা লোহিত সাগরের উত্তরে মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যানের উপরও ড্রোন হামলা চালিয়েছে। সেনাবাহিনী বলেছে যতদিন গাজায় যুদ্ধ চলবে তারা নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাবে। 2023 সালে অক্টোবর থেকে ইয়েমেনি বাহিনী গাজার জনগণের পক্ষে অসংখ্য অভিযান চালিয়েছে। তারা দখলকৃত অঞ্চলের বন্দরের দিকে যাওয়া ইসরায়েলি জাহাজ বা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্য করে হামলা করেছে। ইসরায়েলকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র 2023 সালের ডিসেম্বরে লোহিত সাগরে একটি সামুদ্রিক টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দেয়, যাতে ইসরায়েল অধিকৃত অঞ্চলের দিকে যাত্রারত জাহাজগুলোর চলাচল রক্ষা করা যায়। এর জবাবে ইয়েমেনি বাহিনী আরও জোরালোভাবে প্রতিক্রিয়া জানায় এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত ও সংবেদনশীল লক্ষ্যবস্তুতে তাদের হামলা আরও তীব্র করে তোলে। 19 জানুয়ারিতে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, কিন্তু মার্চ মাসে ইসরায়েল সেটি ভেঙে ফেলে। তার আগে ইয়েমেনি বাহিনী তাদের প্রতিশোধমূলক হামলা সাময়িকভাবে স্থগিত রেখেছিল। এ যেন ইতিহাসের মঞ্চে এক পুরনো চরিত্রের প্রত্যাবর্তন। অভিনেতা পরিচিত, কিন্তু দৃশ্যপট নতুন। ইরান উঠে দাঁড়িয়েছে, দৃপ্ত কণ্ঠে বলছে, আমরা শান্তি চাই, তবে আত্মসমর্পণ নয়। তেহরানের কূটনৈতিক কণ্ঠে ধরা পড়ছে দৃঢ়তা, যেখানে প্রতিটি বাক্যে বাজে স্বাধীনতার প্রতিজ্ঞা আর প্রতিটি শব্দে ধ্বনিত হয় আত্মমর্যাদার শপথ। যখন ওবামের আকাশে আলোচনার নতুন সকাল অপেক্ষায়, তখনই দিগন্তে জমেছে বারুদের গন্ধ। আমেরিকার বিমানবাহী রণতরী আর যুদ্ধ বিমানের ছায়ায় যেন অন্ধকারে ঢাকা পড়ে যায় কথার মূল্য। তবু ইরান বলছে বল এখন আমেরিকার কোর্টে। পরোক্ষ আলোচনায় রাজি হওয়ার পর ট্রাম্পের প্রতি ইরানের ভয়ানক হুমকি।
তেহরান মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ানোর জন্য তারা আমেরিকাকে দায়ী করছে। ইরান বলছে এটা কূটনীতির নামে বিপদ বাড়ানোরই চেষ্টা, মার্কিন সৈন্যদের বিপদে ফেলছে। ট্রাম্পের উদ্দেশ্যে এই হুমকি ইরানের পক্ষ থেকে এসেছে, যা গোপন এবং তাৎপর্যপূর্ণ। প্রশ্ন উঠেছে, ইরান কি ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে? ইরান বলছে আসন্ন পারমাণবিক আলোচনার আগে আমেরিকা যে পরিমাণ সামরিক শক্তি পাঠিয়েছে তা তাদের কথার সঙ্গে মিলছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, আমেরিকা যদি সত্যিই আলোচনায় আন্তরিক হয় তাহলে এমন সামরিক তৎপরতা থাকার কথা নয়। এই মন্তব্যগুলো করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি দ্য নিউ ইয়র্ক টাইমসে লেখা একটি উপসম্পাদকীয়তে এসব কথা তুলে ধরেন। ইরান ও আমেরিকা একটি পরোক্ষ আলোচনাতে রাজি হয়েছে, যেখানে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে। এই আলোচনা হবে ওমানে 12 এপ্রিল। উভয় দেশ তাতে অংশ নেবে, কিন্তু এরই মধ্যে আমেরিকা পশ্চিম এশিয়ায় তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। নতুন করে সেখানে পাঠানো হয়েছে স্কোয়াড্রন যুদ্ধ বিমান, স্টিলথ বোমারু বিমান এবং একটি বিমানবাহী রণতরী। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকার উচিত প্রমাণ করা যে তারা কূটনীতির ব্যাপারে সত্যিই আন্তরিক। পরোক্ষ আলোচনার জন্য আমাদের প্রস্তাব এখনও আলোচনার টেবিলে রয়েছে। আমরা বিশ্বাস করি যে যদি সত্যিকারের ইচ্ছা থাকে তাহলে সর্বদা এগিয়ে যাওয়ার একটি উপায় থাকে। আরাকচি আলোচনা করেছেন, যদি আমাদের সম্মান দেখানো হয় তাহলে আমরাও তার প্রতিদান দেব। সামরিক শক্তি বৃদ্ধির ঠিক বিপরীত সংকেত পাঠায়। এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির জন্য সম্ভাব্যভাবে আমেরিকান সৈন্যদের বাড়ি থেকে দূরে বিপদে ফেলতে পারে। তেহরান জানিয়েছে তারা কূটনীতি পছন্দ করে, কিন্তু তারা জানে কিভাবে নিজেকে রক্ষা করতে হয়। আরাকচি বলেছেন, আমরা অতীতে কখনো হুমকির কাছে নতি স্বীকার করিনি এবং আমরা এখন বা ভবিষ্যতেও তা করব না। আমরা শান্তি চাই, কিন্তু কখনো আত্মসমর্পণ গ্রহণ করব না। বল এখন আমেরিকার কোর্টে। যদি আমেরিকা একটি প্রকৃত কূটনৈতিক সমাধান চায়, ইরান ইতিমধ্যেই পথ দেখিয়ে দিয়েছে। এইসব মন্তব্য এসেছে তখন যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করার ঘোষণা দিয়েছেন এবং এর পাশাপাশি একটি কঠোর সতর্কবার্তাও দিয়েছেন। 7 এপ্রিল ট্রাম্প বলেন, যদি কূটনৈতিকভাবে সমাধান না হয় তাহলে ইরান বড় বিপদে পড়বে। এই কথা তিনি বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের সময়। বাহাত্তর ঘন্টার কাউন্টডাউন, তুরস্ককে তেল আবিব আক্রমণের হুমকি দিচ্ছে। 72 ঘন্টার মধ্যে তেল আবিবে ঢোকা সম্ভব, নেতানিয়াহুকে দেয়া চূড়ান্ত হুঁশিয়ারি। ট্রাম্প তুরস্কের প্রশংসা করতেই এরদোয়ান দিলেন পূর্ণমাত্রার হামলার ইঙ্গিত। যদি তুর্কি সেনাবাহিনী চায়, সতর্ক করলেন এক তুর্কি রাজনৈতিক বিশ্লেষক। নেতানিয়াহু তুরস্ক নিয়ে মন্তব্য করার একদিনেরও কম সময়ের মধ্যে এক তুর্কি গবেষক সাহসী ভবিষ্যৎবাণী করে বসেন। সোনার রিসার্চ কোম্পানির সভাপতি তুরস্কের সামরিক শক্তি নিয়ে মন্তব্য করেন। হাকান বাইরাকসি বলেন, তুরস্কের সেনা শক্তি এমন যে তারা চাইছে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এমনটাই জানানো হয়েছে একটি প্রতিবেদনে। বাইরাকসি আরও বলেন, তুর্কি সেনাবাহিনী চাইলে তারা 72 ঘন্টার মধ্যে তেল আবিবে ঢুকে পড়তে পারে। এটা কোনো হুমকি না বা বাড়িয়ে বলা না, বরং এটা তুর্কি জাতি আর সেনাবাহিনী কতটা শক্তিশালী তার স্পষ্ট প্রমাণ। 7 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার পরেই বাইরাকসির এই মন্তব্য আসে। বৈঠকে নেতানিয়াহু বলেন, সিরিয়ায় তুরস্কের সঙ্গে ইসরায়েল কোনো রকম সংঘর্ষ চায় না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও তুরস্কের মধ্যে মধ্যস্থতা করতে চেয়েছেন। বেশ কিছুদিন হলো দুই দেশের একে অপরকে হুমকি দিয়ে যাচ্ছে। ইসরায়েলের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, তুরস্ক সিরিয়ায় নতুন অটোমান সাম্রাজ্য গড়ে তুলতে চাইছে। তারা যদি রেড লাইন পার করে তাহলে ইসরায়েলও চুপ করে বসে থাকবে না। তুরস্কের কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল গাজা, লেবানন এবং সিরিয়ার উপর আক্রমণ করে তাদের মৌলবাদী বা জাতিগত চেহারা সামনে এনেছে। তারা আরও বলছেন, ইসরায়েল এই অঞ্চলে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহে সিরিয়ায় ইসরায়েল হামলা করার পর 2 ঘন্টার মধ্যে পাল্টা অভিযোগ উঠেছে। সিরিয়ার শাসক বাশার আসাদ 2024 সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েল সিরিয়ার ওপর একাধিক হামলা চালিয়েছে। গত সপ্তাহে যে হামলা হয়েছে সেটি ছিল একটু আলাদা। ইসরায়েল দাবি করেছে এর মধ্যে তুরস্ককে বার্তা দেওয়ার চেষ্টাও ছিল। তারা একটি সামরিক বিমানবন্দরে হামলা করেছে, পাশাপাশি আরেকটি বিমান ঘাঁটি এবং দামেস্কে বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে আক্রমণ করেছে। তুরস্ক গত কয়েক মাস ধরে সিরিয়ায় নতুন সরকারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছিল। তুরস্ক সিরিয়ার সেনাকে প্রশিক্ষণ দিতে চায় এবং সিরিয়ার বিমান ঘাঁটি ব্যবহার করার ব্যাপারে আলোচনা চলছে। তবে ইসরায়েল তুরস্কের এই পরিকল্পনাকে ভালো চোখে দেখছে না। তারা মনে করে তুরস্ক যদি সিরিয়ায় এয়ার ডিফেন্স সিস্টেম বসায় তাহলে তাদের আকাশ সীমায় প্রবেশ করা কঠিন হয়ে পড়বে।
ইসরায়েলি মিডিয়ায় এখন নাগেল কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে। এই রিপোর্টে প্রতিরক্ষা বাজেট এবং সেনাবাহিনী গঠনের বিষয়ে মতামত দেওয়া হয়েছে। এরপরই ইসরায়েলের মিডিয়া বলছে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধের সম্ভাবনা উত্থাপন হয়েছে। তবে নাগেল নিজে বলেছেন এই রিপোর্টে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধের কোনো কথা বলা হয়নি। তিনি বলেছেন শুধু সিরিয়ায় তুরস্কের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া তুরস্ক, সিরিয়া এবং মিশর এক কাট্টা হয়ে ইসরায়েলের বিরোধিতা করতে পারে এই সম্ভাবনা উঠে এসেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এসব দেশ কেউই ইসরায়েলের সঙ্গে লড়াই করতে চায় না। একটি নতুন উত্তেজনাময় অধ্যায় শুরু হয়েছে, যেখানে আন্তর্জাতিক রাজনীতি যেন এক গভীর অগ্নিপরীক্ষায় প্রবাহিত হচ্ছে। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনার মুহূর্তে ঠিক আগেই নতুন টুইস্ট। আফগানিস্তানে যেখানে ইতিহাস কঠিনতম যুদ্ধগুলোর সাক্ষী, সেখানে আবারও মার্কিন বাহিনী ঘাঁটি প্রতিষ্ঠা করছে। তবে এখনও অস্বীকার করা হচ্ছে এই গোপন প্রত্যাবর্তন। তালেবান, যারা একসময় এই ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছিল, আজ সেই জায়গা ফের মার্কিনদের হাতে তুলে দিয়েছে। একদিকে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা নিয়ে শ্বাসরুদ্ধকর উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তখন আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি নতুন ভূরাজনৈতিক সমস্যার জন্ম দিতে পারে। ইরানের সাথে আলোচনার আগেই ট্রাম্পের বোমা, আফগানিস্তানে মার্কিন বাহিনীর পুনরায় আক্রমণ, আফগানিস্তানে মার্কিন গোপন প্রত্যাবর্তনের প্রতিক্রিয়া, আফগান উত্তেজনা আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা জাগিয়ে তুলছে। আফগানিস্তানের গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটি আবার মার্কিন নিয়ন্ত্রণে ফিরে এসেছে বলে জানা গেছে। আফগান গণমাধ্যমের খবর অনুযায়ী তালেবানরা ঘাঁটির নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে। মার্কিন অর্থ প্রদানের পর তালেবানের সম্প্রতি বাগরাম বিমান ঘাঁটি থেকে সরে এসেছে বলে খবর পাওয়া গেছে। এর কিছুক্ষণ পরেই সামরিক অবকাঠামো বহনকারী একটি মার্কিন C-17 বিমান ঘাঁটিতে অবতরণ করে, রিপোর্টে দাবি করা হয়েছে। সামরিক সরঞ্জামের পাশাপাশি CIA এর উপপ্রধানও ঘাঁটিতে পৌঁছেছেন। মাইকেল এলিসের আগমন ঘাঁটিতে মার্কিন উপস্থিতির কৌশলগত তাৎপর্য তুলে ধরেছে। বাগরামে CIA এর উপস্থিতি আফগানিস্তানে মার্কিন গোয়েন্দা নেটওয়ার্ক পুনর্গঠনের ইঙ্গিত দেয়। এই হস্তান্তরের খবর তালেবান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গোপন কূটনীতি নিয়ে প্রশ্ন তুলেছে। প্রতিবেদন অনুসারে মার্কিন উপস্থিতি নিয়ে বিশ্লেষকরা বিভক্ত। এটিকে কৌশলগত পুনর্বিন্যাস হিসেবে দেখছেন। কিছু রিপোর্টে বলা হয়েছে তালেবানরা রাজনৈতিক বা অর্থনৈতিক সুবিধা অর্জনের জন্য এই পদক্ষেপকে কাজে লাগাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আমেরিকা এই উন্নয়নের বিষয়টি নিশ্চিত করেনি, যদিও তালেবান তা অস্বীকার করেছে। তালেবান সরকারের একজন মুখপাত্র বাগরামে মার্কিন C-17 অবতরণের খবর প্রত্যাখ্যান করেছেন। জাবিউল্লাহ মুজাহিদ এই প্রতিবেদনগুলোকে জনসাধারণকে বিভ্রান্ত করার লক্ষ্যে প্রচার বলে অভিহিত করেছেন। মুজাহিদ যুক্তি দিয়েছেন তালেবানরা আফগানিস্তানে বিদেশি উপস্থিতি অনুমোদন করবে না। আফগানিস্তানে মার্কিন উপস্থিতির সময় এটি ছিল বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি। 2021 সালে মার্কিন প্রত্যাহারের পর তালেবান ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আকাশচুম্বী হওয়ার সাথে সাথে বাগরামের এই নতুন খবর। আফগানিস্তান ইরানের প্রতিবেশী এবং বাগরামে মার্কিন উপস্থিতি তেহরানের জন্য ভূ রাজনৈতিক উদ্বেগের কারণ হতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়েছে। 12 এপ্রিল দুই দেশের উচ্চ পর্যায়ের পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ট্রাম্প সতর্ক করে দিয়েছিলেন যে আলোচনা সফল না হলে তেহরানের বড় বিপদ হবে। ট্রাম্প ইরানের আশেপাশে সামরিক বাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন। ইরানও তার বাহিনীকে উচ্চ সতর্কতাতে রেখেছে। এক অন্ধকার গোধূলি, যেখানে আলো অন্ধকারের সীমারেখা ঘোলাটে আর নীরবতা আড়াল করে রেখেছে যুদ্ধের সম্ভাব্য গর্জন। পর্দার আড়ালে জেগে উঠেছে তেহরানের পরিকল্পনা, গোপন, নিরবধি অথচ ধ্বংসাত্মক। ইরান প্রথমবারের মতো তুলে দিচ্ছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তার মিত্র ইরাকি মিলিশিয়াদের হাতে। পরমাণু আলোচনায় রাজি হওয়ার মাঝেই আমেরিকার জন্য ইরানের গোপন ধ্বংসাত্মক পরিকল্পনা। তেহরান প্রথমবারের মতো ইরাকের মিলিশিয়াদের কাছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। এই ক্ষেপণাস্ত্রের আঘাতের শিকার হতে পারে ইরাকে থাকা প্রায় 2500 মার্কিন সেনা। আমেরিকার অত্যাধুনিক যুদ্ধ বিমান আর ইরানের ভূমি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র। তবে কি শুরু হতে পারে মুখোমুখি সংঘর্ষ? জানা গেছে ইরান তার মিত্র ইরাকি মিলিশিয়া গোষ্ঠীদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। দ্য টাইমস জানিয়েছে এই প্রথমবারের মতো ইরাকে এসব গোষ্ঠীর হাতে এমন ধরনের ক্ষেপণাস্ত্র তুলে দেওয়া হলো।
প্রতিবেদনে আরো বলা হয়, ইরান এখন মধ্যপ্রাচ্যে তার সামরিক অবস্থান আরো শক্তিশালী করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন পশ্চিম এশিয়ায় অতিরিক্ত যুদ্ধ বিমান ও একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে, তখনই ইরান এই পদক্ষেপ নিল। আঞ্চলিক গোয়েন্দা সূত্রের বরাতে দ্য টাইমস জানিয়েছে, গত সপ্তাহেই এই ক্ষেপণাস্ত্রগুলো সরানো হয়। এই প্রথমবার ইরানের পক্ষ থেকে তাদের মিত্র ইরাকি গোষ্ঠীগুলোর হাতে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তুলে দেওয়া হলো। প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্র সরবরাহের পুরো আয়োজন করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিমান শাখা। সেখানে আরো বলা হয়, কুদস 351 ক্রুজ ক্ষেপণাস্ত্র ও জামাল 69 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল এই হস্তান্তরের অংশ। প্রতিবেদনের ভাষায়, ইরান সম্প্রতি ইরাকের শিয়া মিলিশিয়াদের কাছে ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। এর মধ্যে কিছু নতুন মডেল আছে যেগুলোর পাল্লা আরো ভারী। এর আগে এসব ক্ষেপণাস্ত্র ওই মিলিশিয়াদের দেওয়া হয়নি। এটি ইরানের একটি ঝুঁকিপূর্ণ ও মরিয়া পদক্ষেপ, যা ইরাকের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। জানা গেছে, বর্তমানে ইরাকে প্রায় 2500 মার্কিন সেনা অবস্থান করছে, যারা সন্ত্রাসবাদ বিরোধী বিভিন্ন অভিযানে সহায়তা করছে। গত বছর জানুয়ারিতে ইরাক ভিত্তিক মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ জর্ডানে 3 জন মার্কিন সেনাকে হত্যা করে। এর পাল্টা জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়েছে ওই গোষ্ঠীর নেতা আবু বাকির আল সাদিকে হত্যা করে। এই ক্ষেপণাস্ত্র হস্তান্তরের ঘটনা এমন সময় ঘটল যখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা করতে রাজি হয়েছে। আগামী 12 এপ্রিল আমেরিকা ও ইরান ওমানে বৈঠকে বসবে। এই আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি থাকবে মূল বিষয় হিসেবে। 7 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কূটনৈতিকভাবে কোনো সমাধানে পৌঁছানো না যায়, তাহলে ইরান ভয়াবহ বিপদের মুখে পড়বে। এই মন্তব্য তিনি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময়।